ফার্স্ট সিলেকশনের আজকে আমি তোমাদের নিয়ে এসেছি 2021 সালের যে আমাদের WBCS পরীক্ষা হয়েছিল সেই WBCS পরীক্ষার প্রিলিমিনারির অঙ্কের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। তাহলে চলো আজকে আমাদের প্রথম ক্লাসে দেখে নেওয়া যাক যে কী কী ম্যাথ এসছে এবং তার উত্তরসমূহ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অঙ্ক আছে হচ্ছে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে। বেশ, আমি এটা দুটোভাবে করতে পারি। কি কি? এক, আমাকে বলছে 40 মিটার কাপড়ের শতকরা একটা 40 মিটার কাপড় আছে, তার শতকরা কত অংশ বাদ দিলে বলছে 7 মিটার পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা করতে পারি কি 7 মিটার 40 মিটারের কত অংশ এটা বার করতে পারি। আর একটা করতে পারি, যেহেতু আমায় বাদ দিলে কত অংশ পাওয়া যায় রিমেনিং পার্টটা জানতে চাইছে, তাহলে আমি প্রথমেই 40 থেকে 7 বিয়োগ করে ফেলতে পারি। তাহলে এখানে পড়ে থাকবে কত আমার 33। তাহলে এই 33 40 মিটারের কত অংশ এটা বার করতে পারলেই আমার উত্তর হয়ে যাবে। বেশ, দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 33 × 5 অর্থাৎ 165 ডিভাইডেড বাই 2 এটা করতে পারলে আমার উত্তর বেরিয়ে আসছে। কত হবে 82.5। তো আমার উত্তর আসছে 82.5। বা যদি আমি এটা এভাবে না করতাম তাহলে কি করতাম, তাহলে আমাকে বার করতে হতো এই 7 40 মিটারের কত অংশ, আমাকে এভাবে বার করতে হতো। দিয়ে আমাকে কী করতে হতো না, টোটাল যে পার্সেন্টেজ সেখান থেকে আমাকে বিয়োগ করতে হতো। অর্থাৎ এটা যদি আমি ইকুয়েশন করি তাহলে আমার 35/2 অর্থাৎ 35/2, তাহলে আমার এখানে হতো 17.5। এবার এটাকে আমার টোটাল 40 মিটার মানে 40 মিটার মানে কত 100%। তাহলে এই 17.5 100 করতে বিয়োগ করতে হতো। তাহলে 100 মাইনাস 17.5, তাহলে আমার আসতে হচ্ছে কত 82.5। এই একই উত্তর আসতো। তাহলে আমি এত কিছু না করে শুধুমাত্র এক লাইনে আমি উত্তর করতে পারবো এটা করে, যে 40 থেকে প্রথমে আমি 7 বিয়োগ করে দিলাম, যেটা পড়ে রইল সেটা 40 মিটারে কত অংশ, তাহলে আমার উত্তর চলে আসছে। নেক্সট দেখো, 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হলো 64। বেশ, আচ্ছা দেখো, যদি আমি ধরে নিলাম একটা অযুগ্ম সংখ্যা হচ্ছে 3, যুগ্ম মানে হচ্ছে জোড়, অযুগ্ম মানে হচ্ছে বিজোড় 3, তাহলে এর পরের অযুগ্ম সংখ্যা আমি কত পাবো, সবথেকে কম যদি আমি যোগ করি মিনিমাম 2 যোগ করতে হবে তবে আমি একটা বিজোড় সংখ্যা পাবো। নাহলে আমি 3-এর সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে কত হবে 4 হবে, জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে এটা হবে না। তাহলে মিনিমাম 2 যোগ করতে হবে। আবার দেখো 5, সেই 5-এর সঙ্গে মিনিমাম 2 যোগ করতে হবে তবে হবে 7। তাহলে যে কোনো বিজোড় সংখ্যার সঙ্গে মিনিমাম 2 করে যোগ করলে তবে সেটা হবে কি আমার পরবর্তী বিজোড় সংখ্যা পাবো। তাহলে 6টি সংখ্যা বলেছে ক্রমান্বয়ে পর বলেছে, তাহলে মিনিমাম 2 করে যোগ করতে হবে। তাহলে একটা সংখ্যা যদি হয়ে যায় আমার x, তাহলে তার পরবর্তী সংখ্যাটা কত পাবো x + 2, তারপরে সংখ্যাটা কত পাবো x + 4, তারপরে 2 ঘর করে এগোবো। যেমন এখানে 3 ছিল, 3-এর সঙ্গে 2 যোগ করে 5 পেয়েছি, তাহলে 3-এর সঙ্গে আবার 7 কত যোগ করে পেলাম, তাহলে এখানে 2 এখানে 2, তাহলে মোট 3-এর সঙ্গে আবার 4 যোগ করে 7 পেয়েছি। ঠিক একইভাবে 3-এর জায়গায় আমি x ধরে নিচ্ছি, বা এখানে 3-এর জায়গায় 5-6 যাই হোক না কেন, 5-7 যাই হোক না কেন, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। তাহলে এখানে দেখো x + 6, x + 8, তাহলে কতগুলো হচ্ছে আমার 1 2 3 4 5টা, তাহলে এখনও একটা সংখ্যা আমাকে যোগ করতে হবে x + 10। আচ্ছা, এর গড় বলে দিয়েছে 64। গড় কী করে পাই, টোটাল যা ভ্যালু সেটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ মোট 6টা সংখ্যা বলেছে, তাহলে 6 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে বলে দিয়েছে এটা পাবো হচ্ছে আমরা 64 পাবো। বেশ, তাহলে এখানে আমার x আছে হচ্ছে কত 1 2 3 4 5 6 6x, আর এখানে হচ্ছে আপনার 2 4 দিয়ে 6 6 6 হচ্ছে 12 আর 8 20 10 30, 6x + 30 64 ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা আমরা সলভ করলে এই উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আসছে কত আমার 6x প্লাস 30 সমান 384। তাহলে 6x ইকুয়াল টু 384 মাইনাস 30, 6x ইকুয়াল 354। তাহলে x ইকুয়াল টু 354 ডিভাইডেড বাই 6। তাহলে এটা করলে আমার উত্তর চলে আসছে, তাই তো 59। আমার x ইকুয়াল টু বেরিয়েছে কত, x এর মান বেরিয়েছে 59। এটা যে বৃহত্তম সংখ্যা জানতে চাইছে, সব থেকে বড়োটা। তাহলে সব থেকে বড়োটা, ছোটো সংখ্যাটা x এর মান জানতে পেরেছি 59, সব থেকে বড়ো এখানে কোথায় গিয়ে পেরেছি, লাস্টে গিয়ে 10 যোগ করতে পেরেছি। তাহলে 59 প্লাস 10 69। উত্তর কোথায় আছে আমার 69, এটা গেল আমার উত্তর। নেক্সট দেখো, একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা বলেছে, মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। আচ্ছা, আমি প্রথমে ধরে নিই যে গরু, এটার সংখ্যা মোট x, আর মুরগি এটার সংখ্যা হচ্ছে y। বেশ, এবার যদি মোট মাথা বলি, তাহলে মোট মাথা হচ্ছে আমার কত, মোট মাথা আমি ধরে নিলাম মোট মাথা x প্লাস ওয়াই। এবার বলে যদি বলি মোট পা কত আমার, তাহলে একটা গরুর 4টে পা থাকে, তাহলে মাথা যদি x সংখ্যা হয় তাহলে পা হবে 4x, আর একটা মুরগির 2টো পা থাকে, তাহলে 4x প্লাস 2y। এবার দেখি যেটা আমাকে প্রশ্ন অনুসারে বলেছে, যে কী বলেছে, যে মোট মাথার সংখ্যা দ্বিগুণ থেকে 14 বেশি। বেশ, তাহলে মোট পা একদিকে রাখি, মোট পা কত 4x প্লাস 2y, আর মাথা কি বলছে আমার দ্বিগুণের থেকে 14 বেশি, ঠিক আছে, x প্লাস ওয়াই এর দ্বিগুণ বলেছে, তার থেকে আবার 14 বেশি বলেছে। এটা সমাধান করলে আমি অঙ্ক পেয়ে যাচ্ছি। তাই দেখো 4x প্লাস 2y সমান 2x প্লাস 2y প্লাস 14। আচ্ছা, 4x 2xটাকে দিয়ে গেলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2x সমান 2y, এদিকে গেলে মাইনাস 2y প্লাস 14। তাহলে প্লাস 2y মাইনাস 2y কেটে যাবে, 4x থেকে 2x বিয়োগ করলে কত হবে, 4x থেকে 2x বিয়োগ করলে হচ্ছে 2x সমান 14। তাহলে x সমান 14 ডিভাইডেড বাই 2, তাহলে 7, x ইকুয়াল টু 7। x কি ধরেছিলাম, গরুর সংখ্যা, তাহলে গরুর সংখ্যা কত 7টি। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই সাথে শুধু ম্যাথ না, WBCS থেকে আরম্ভ করে পিএসসির সমস্ত পরীক্ষা এবং রেল থেকে আরম্ভ করে এসএসসির সমস্ত পরীক্ষার প্রিভিয়াসের প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমরা তোমাদের ক্লাসের সঙ্গে আসছি। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, প্রয়োজন হলে বন্ধুদের ক্লাসটি শেয়ার করে দিও। আর আমাদের লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। তো নেক্সট দেখো, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। আচ্ছা, এই প্রথমে জ্যেষ্ঠ পুত্রের বয়সটা ধরে নিই x বছর, তাহলে পিতার বয়স কত হয়ে যাবে 2x। অঙ্কটা পড়তে পড়তে করলে কী হবে, আমাকে এক্সট্রা সময় আর দিতে হবে না, দুটো একসাথে চলবে। 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে। আচ্ছা, 10 বছর পর যদি পিতার বয়স বাড়ে তাহলে তো জ্যেষ্ঠ পুত্রের বয়সও বাড়বে। তাহলে এখন পিতার বয়স হয়ে যাবে 2x প্লাস 10, আর জ্যেষ্ঠ পুত্রের বয়স হয়ে যাবে x প্লাস 10। বেশ, পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য, আচ্ছা কনিষ্ঠ পুত্রের বয়স থেকে 3 গুণ, 10 বছর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ বলেছে, এখানে কিন্তু এটা জ্যেষ্ঠ পুত্র বলেছিল। তাহলে কনিষ্ঠ পুত্রের বয়স হচ্ছে 10 বছর পর 3 গুণ, কার না বাবার বয়সে। তাহলে যদি এটা 3 গুণ হয় তাহলে এখন এর বয়স হবে, কনিষ্ঠ পুত্রের বয়স কত হবে, তাহলে 2x প্লাস 10। তাহলে এটা বলছে 3 গুণ, তাহলে অবশ্যই এর থেকে 3 কম হবে, 3 গুণ কম হবে, তাহলে ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে ছোটো ছেলে যে কনিষ্ঠ পুত্র যে তার বয়সটা বেরোলো। এটা কী করে পেলাম, ধরো আমাকে বলছে যে বাবার, ধরে নিলাম কথার ক্ষেত্রে যে বাবার বয়স হচ্ছে 9, কথার একটা ধরে একটা সংখ্যা ধরে নাও, বাবার বয়স হচ্ছে 9, আর ছেলের বয়সের 3 গুণ হচ্ছে বাবার বয়স, তাহলে ছেলের বয়স কত, তাহলে ছেলের বয়সের 3 গুণ হচ্ছে 9, তাহলে কার 3 গুণ 9, 3-এর 3 গুণ তো 9, বা যদি বাবার বয়স 27 ধরে নিই, বলছে ছোটো ছেলের বয়স বাবার বয়সের 3 গুণ, তাহলে ছোটো ছেলের বয়স কত হবে, কার 3 গুণ 27 এটা আমাকে ভাবতে হবে।
তাহলে 9-এর 3 গুণ তো 27। এবার এই 9টা আমি পাচ্ছি কোত্থেকে? আমি 27কে 3 দিয়ে ভাগ করে 9 পাচ্ছি, আমি 9কে 3 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি। ঠিক একইভাবে 2xকেও 2x + 10 যেটা বেরিয়েছে সেটাকেও 3 দিয়ে ভাগ করলে তবে ছোটো ছেলের বয়সটা পাবো। কী বলছে বুঝতে পেরেছো? তাই 3 দিয়ে ভাগ করলাম। এবার বলেছে যে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর। তার আগে কী জানতে চেয়েছে যে দুটো ছেলে, তাহলে একটা ছেলের বয়স ছোটো ছেলে গেল, তাহলে বড় ছেলের বয়স কত? এটা বড় ছেলে, তাহলে এদের বয়সের পার্থক্য বলে দিয়েছে আমাকে। এর পার্থক্য বলেছে 15 বছর। বেশ, এটা তাহলে ইকুয়েশন করলেই পেয়ে যাব। তাহলে 2x + 10 - x + 10 = 15। এখানে 3 দিয়ে গুণ করে দেবো। 2xকে x বিয়োগ করলে হচ্ছে x সমান, এখানে 3 15 45 ছিল, +10 -10, তাহলে -10, আবার এখানে +10 আছে, দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -10। তাহলে 45 থেকে দুবার 10 10 করে বিয়োগ করলে কত হবে? তাহলে x = 25। এক্সের মান আমরা 25 বার করলাম এখান থেকে। এবার বলছে পিতার বয়স। তাহলে পিতার বয়স কত? পিতাকে কত ধরেছিলাম? পিতাকে আমি ডিনোট করেছিলাম 2x দিয়ে। তাহলে x সমান 25 হলে 2x সমান কত হবে? 50 হবে। অপশান এ আমাদের উত্তর। নেক্সট দেখো, অ্যাকচুয়ালি WBCS প্রিলিমিনারিতে আমাদের যথেষ্ট সময় থাকে, তো সেই কারণে আমরা এটা ডেসক্রিপটিভ ওয়েতে করছি। আমি এত না করে স্টেপ জাম্প করে করলেও, যেমন এতগুলো স্টেপগুলো আমি জাম্প করেও একবারে করতে পারতাম, তাহলে আমার সময়টা কম লাগতো। আমি বোঝানোর সুবিধার্থে করছি, তোমরা চাইলে স্টেপ জাম্প করে করতে পারো, অনেক কম সময়তে উত্তর বেরিয়ে যাবে। আমি ডেসক্রিপটিভ ওয়েতে করছি এই কারণেই, যাতে যারা বিগিনার আছো তাদেরও বুঝতে কোনোরকমভাবে সমস্যা না হয়। আর এমনি তুমি যদি স্টেপ জাম্প করতে পারো তাহলে তো অনেক কম সময়তেই চলে আসবে। তো নেক্সট দেখো, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড়, 5/6 অপেক্ষা ছোট? তবে এটা একটা ডেসক্রিপটিভ ওয়েতে খুব ভালোভাবে করা যায়, যেটা হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের 3/4 5/6 যে কটা আছে, প্রত্যেকটা ভগ্নাংশের আমি শুধুমাত্র এই যে 6 2 10 3 5 এই হরগুলোকে নিয়ে আমি এটাকে লসাগু করতে পারি। ঠিক আছে, তাহলে আমার খুব তাড়াতাড়ি অঙ্কটা চলে আসবে। তাহলে 4 6 2 10 3 5 এটা লসাগু করতে পারি। দেখো, এক তো আমরা ছোটোবেলা থেকে যেভাবে করেছি, এই যে 2 2 4 2 3 6 এইভাবে করতে পারো। এবার এটা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। সবথেকে বড়, সবথেকে সহজে করা যায় কীভাবে বলো তো? যখন এরকম পরপর অনেকগুলো সঙ্গে লসাগু করবে, এরকম ছোটো ছোটো, যেহেতু ছোটো ছোটো সংখ্যা আছে, সবথেকে বড় সংখ্যাটাই খুঁজে বার করবে। সবথেকে বড় সংখ্যা কত? 10। এবার এর গুণিতক খোঁজবার চেষ্টা করবে। তাহলে 10-এর গুণিতক প্রথমে কি আসবে? 20। আচ্ছা, 20 4 5 20 হয়, কিন্তু 6-এর নামটায় 20 পাই না, তাহলে 20 হবে না, 10 গুণে 20 হবে না। তাহলে 10-এর পরবর্তী গুণিতক কি? 30। 4-এর নামটায় আমরা 30 পাই না, তাহলে 30ও হবে না। পরবর্তী গুণিতক কি? 40। 4 10-এ 40, 6-এর নামটায় 40 পাই না, তাহলে 40ও হবে না। তারপর কি? 50। 4-এর নামটায় 50 পাই না, তাহলে হবে না। প্রত্যেকটাকে যেতে হবে, প্রত্যেকটা ভাগ যেতে হবে। 10-এর পরের গুণিতক কি? 60। 4 15 60, 6 10-এ 60, 2 30-এ 60, 10 6 60, 3 4 60, 5 12 60। তার মানে এটা লসাগু হচ্ছে 60। কী বললাম বুঝতে পেরেছো? এক হচ্ছে এভাবে ভেঙে ভেঙে করতে পারো, সেটা অনেকটা টাইম টেকিং ব্যাপার। আর একটা হচ্ছে সবথেকে বড় যে সংখ্যাটা, সেটা গুণিতক বার করবে। মনে মনে ভাববে 10 গুণে 20, 30 40 50, এভাবে ভাববে, সবথেকে বড় সংখ্যাটা ভাববে, দিয়ে দেখবে প্রত্যেকটা ভাগ যাচ্ছে না, প্রত্যেকটাকে ভাগ যেতে হবে। যদি দেখো যে হ্যাঁ যাচ্ছে, তাহলে আনবে, ওটাই হচ্ছে তোমার লসাগু। তাহলে এখানে হচ্ছে আমার 60 লসাগু। এইভাবে করলেও 60ই হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা টোটালে বেরিয়েছে হচ্ছে আমার 60 লসাগু। আর যেখানে 3/4 আছে একটা, 3/4 আর 5/6, তাহলে আমার বেরোচ্ছে হচ্ছে কত? 60। প্রত্যেকটা নিচে আমি 60 লিখব। এবার দেখো, 2কে কত দিয়ে গুণ করলে 60 পাচ্ছি? 30 দিয়ে গুণ করলে, তাহলে ওপরেও 30 দিয়ে গুণ করবো। আচ্ছা, 10কে কত দিন করে 60 পাচ্ছি? 6 দিয়ে গুণ করে, তাহলে ওপরটাকেও 6 দিয়ে গুণ করবো। তাহলে 6 9 54। 3কে 20 দিয়ে গুণ করে 60 পাচ্ছি, ওপরটাকেও তাহলে 20 দিয়ে গুণ করব। নিচে যা দিয়ে গুণ করে এই যে এই লবটা পাচ্ছি, ওপরেও সেই এই ঘরটা পাচ্ছি, ওপরেও সেটাকে দিয়ে গুণ করব। তাহলে 5 12 60, তাহলে 4 12 48, 4 15 60, 3 15 45, 5 12 60, 12 দিয়ে গুণ করলে পাচ্ছি 5 12 60, এই সরি 6 10-এ 60, তাহলে এটাকেও আমি 10 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো? 50।
হয়েছে। তো নেক্সট দেখো, এবার হচ্ছে কি বলেছে, এই দুটো আমাকে বলে দিয়েছে যে 3/4 অপেক্ষা বড়, এটার থেকে বড়, তাহলে 45-এর থেকে বড় আছে সেটাকে খুঁজতে হবে। তাহলে এটা একেবারেই হবে না 45 থেকে বড়, এটা হতে পারে, এটাও হবে না, এটা হতে পারে, এই দুটো আমার উত্তর হতে পারে। কেন বলছে 3/4 অপেক্ষা বড়, 3/4 যা 45, সব কটা 60-এর মধ্যে পেয়েছে। আমি প্রত্যেকটা ধরো 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে ধরে নাও, 60-এর মধ্যে পরীক্ষা হয়েছে, প্রত্যেকে 60-এর মধ্যে পরীক্ষা দিয়েছে। এর মধ্যে বলেছে 3/4 মানে অর্থাৎ যে 45 পেয়েছে তার থেকে বেশি কে নাম্বার পেয়েছে এটা জানতে চেয়েছে। যে 60-এর মধ্যে 45 পেয়েছে তার থেকে বেশি কে নাম্বার পেয়েছে জানতে চেয়েছে। তাহলে 45 থেকে এর বেশি নাম্বার কে পেয়েছে, এই একজন পেয়েছে আর এই একজন পেয়েছে। 48 যে পেয়েছে সে 45 থেকে বেশি পেয়েছে, 54 যে পেয়েছে সে বেশি পেয়েছে। তাহলে এর থেকে কম এগুলো হবে না, এই দুটো অপশন আমার বাদ চলে গেল। এবার বলেছে 5/6 অপেক্ষা ছোট, অর্থাৎ 50-এর 60-এর মধ্যে যে 50 পেয়েছে তার থেকে কম কে পেয়েছে। তাহলে 50 54 বড়, তাহলে এটা হবে না। তাহলে পড়ে রইল কোনটা, এটা। এটা 45-এর থেকে বড় 48, 50-এর থেকে ছোট হচ্ছে 48। তাহলে উত্তর হচ্ছে 4/5, অপশান ডি হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো, এটা অনেকটা ডেসক্রিপটিভে বললাম, ওই যে বললাম যে যারা বিগিনার আছে তাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো, একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন লোক অন্য কোথাও চলে গেছেন, যারা বাকি রইলেন তাদের বাকি খাবার কতদিন চলবে। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 4,000 লোক ছিল এবং তারপর 190 দিনের খাবার মজুদ ছিল এবং 30 দিনের পর চলে গেছে, তাহলে 160 এখানে পড়ে থাকছে। আর এখানে বলছে 800 জন লোক চলে গেছে তার পরবর্তীকালে, তাহলে 4,000 মাইনাস 800, তাহলে পড়ে রইল 3200। এবার বলছে যে কতজন বাকি যে খাবার রইল সেটা কতদিন চলবে। বেশ, তাহলে দেখো আমি এটা সহজেই করতে পারবো, ডিভাইডেড বাই 3200। এখানে আমার ইকুয়েশনটা করলেও এসে যাবে অঙ্কটা। তাহলে উত্তর পাচ্ছি আমরা 200, কারণ এখানে 30 জন বলেছে, 30 দিন পর নৌকা চলে গেছে তাই আমি 30 বাদ দিয়ে দিলাম, আর এখানে 800 জন বলেছে তাই 800 বাদ দিয়ে দিলাম। এখানে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 200। নেক্সট অঙ্ক দেখো, এক ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন তার কিছু আম পচে গেছে, বাকি আম এত টাকায় বিক্রি করেছে, 2,280 টাকায় বিক্রি করেছেন, ক্ষতি হয়েছে 5%। আচ্ছা, এটা বিক্রি করার পর তার 5% ক্ষতি হয়েছে, তিনি কত টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনেছেন। সবসময় মনে রাখবে ক্রয় মূল্য বা সিপি হয় হচ্ছে 100%, সবসময় এটা মনে রাখবে। আমি যদি বলি আমার 12% লাভ হয়েছে, তাহলে আমার সেলিং প্রাইস বা এসপি হয়ে যাবে হচ্ছে 100 যোগ 12, তাহলে 112। আমি যদি বলি আমার 12 টাকা লস হয়েছে, তাহলে 100 মাইনাস 12। যদি আমি বলি 5 টাকা লস হয়েছে, তাহলে আমার সেলিং প্রাইস কী হয়ে যাবে, আমি 100 টাকা দিয়ে জিনিস কিনে আমি বিক্রি করছি 5 টাকা লসে, তাহলে আমার 95% হচ্ছে আমার বিক্রয় মূল্য। এটাই বলে দিয়েছে যে 5% ক্ষতি হয়েছে আর এই টাকায় বিক্রি করেছে, তাহলে এটা যা 95% বা 95 ইউনিটও তাই, কারণ এটা তো বিক্রয় মূল্য। আর বলছে ক্ষতি হয়েছে আর কত টাকা দিয়ে ঝুড়ি কিনেছে। তা সবসময় কী বললাম, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য সবসময় 100% থাকে। তাহলে 95 ইউনিট যদি এটা হয়, তাহলে 100 ইউনিট কত হবে এটা আমায় জানতে চেয়েছে। কী বললাম বুঝতে পেরেছো? যদি 95 ইউনিট এটা হয় তাহলে 100 আমার কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে কত হবে দেখি, এটা আমার কাটা হবে 24 ইন্টু 100, 2400। তো এখানে কী করবো, এখানে এই ধরনের অঙ্ক একটা থাকে জেনারেলি, আমাদের একটা লাভ ক্ষতি থেকে অঙ্ক থাকে, এরকমভাবেই করবে তোমরা, যে ক্রয় মূল্য ধরে নেবে 100% এবং তারপর লাভ ক্ষতি যেটা বলবে তার সঙ্গে যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশন দিয়ে করবে। পরের ক্লাসে আসছি আমরা রিজনিং নিয়ে, এবং তারপর আমাদের ইংরাজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা চ্যাপ্টার যেমন যা কোশ্চেন আছে সেগুলো আমরা পেতে থাকবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে অবশ্যই নোটিফিকেশনে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশান তোমরা পরের ক্লাসে পেতে পারো। তাই অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করো যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং পড়তে থাকো। খুব তাড়াতাড়ি আসন্ন অনেকগুলো পরীক্ষা আসছে, এবং যদি পিএসসি প্রিভিয়াস ইয়ার বা যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার খুব গুরুত্বপূর্ণ, যদি ভালো করে ফেলো তাহলে প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা অবগত হবে এবং খুব সহজেই পরীক্ষার
প্যাটার্ন সম্বন্ধে অবগত হলে আশা করছি তোমরা বুঝতে পারবে কোন চ্যাপ্টার থেকে কী রকমের প্রশ্ন আসে এবং কতখানি কী পড়তে হবে। ধন্যবাদ সকলকে, আজকের পর্যন্ত এইটুকুই।